আজকে আমরা জানব ভারত উপমহাদেশে ব্রিটিশদের শাসন এবং লুটপাটের কিছু ইতিহাস। ১৯৫৭ সালে পলাশী যুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। তবে এই শাসনের প্রকৃত রূপ ছিল লুটপাট ভিত্তিক ঔপনিবেশিক শাসন। একসময় বিশ্বের অন্যতম ধনী এই অঞ্চলকে তারা পরিকল্পিতভাবে শতাব্দী জুড়ে দারিদ্র্যের দিকে ঠেলে নিয়ে যায় এবং এই সব কিছু শুরু হয় ১৯৫৭ সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর মাধ্যমে। তার ঠিক ৮ বছর পর ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার পায়, যার অর্থ ছিল রাজস্ব আদায়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের কাছে। এবং এরপর থেকে শুরু হয় রাষ্ট্রীয় যত সম্পদ আছে তা কুক্ষিগত করে রাখার কাজ। লর্ড ক্লাইভের নির্দেশে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে ২.৫ কোটি রুপি লুটপাট করা হয়েছিল, যা সেই সময় ব্রিটিশ অর্থনীতিতে বিশাল একটা অংশ যোগান দিয়েছিল। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাষিদের উপরে অতিরিক্ত খাজনা চাপিয়ে দেয়। যেখানে মুঘল আমলে কর ছিল উৎপাদনের ১০ থেকে ১৫%, সেখানে ব্রিটিশরা তা বাড়িয়ে করে ফেলে ৫০%-এরও বেশি পরিমাণ, এবং ফলাফল কৃষিকাজ ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, চাষিদেরকে বাধ্যতামূলকভাবে নীল, তুলা, আফিম এবং অন্যান্য বাণিজ্যিক চাষে বাধ্য করা হয়, যার ফলাফল খাদ্য সংকট তৈরি হয়। এমনকি ব্রিটিশ শাসন আমলে ভারত উপমহাদেশে ১২টিরও বেশি বড় দুর্ভিক্ষের সম্মুখীন হয়, এবং যেগুলোর অধিকাংশই ছিল মানবসৃষ্ট বা প্রশাসনিক ব্যর্থতার ফল। যেমন আরো ৫ বছর পর ১৭৭০ সালে বাংলা দুর্ভিক্ষে ১ কোটি মানুষ পর্যন্ত মারা যায়, যা ছিল কোম্পানির শোষণমূলক কর নীতি ও খাদ্য রপ্তানির ফলাফল। একই রকম বিষয় দেখতে পারি আমরা ১৯৪৩ সালে। বাংলার দুর্ভিক্ষে মারা যায় প্রায় ৩০ লক্ষর মতো মানুষ, কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। উইনস্টন চার্চিল এই দুর্ভিক্ষের সময় একটা মন্তব্য করেন, ইফ ফুড ইজ স্কেয়ার্স, হোয়াই হ্যাভেন্ট গান্ধী অ্যান্ড ইন্ডিয়ানস ডাইড ইয়েট। এইসবের পাশাপাশি ব্রিটিশ সরকার ভারতের পুঁজিও পাচার করছিল। ড্রেইন অফ ওয়েলথ বা ধন নিঃসরণের ধারণাটি প্রথম দেন দাদাভাই নওরোজি। তিনি দেখান কিভাবে হাজার হাজার কোটি রুপি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরবর্তীতে ব্রিটিশ সরকার ইংল্যান্ডে পাচার করে। প্রতি বছর ১০ থেকে ২০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং ভারতের কোষাগার থেকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়, যার ফলাফল ভারতীয়দের আয় এবং বিনিয়োগ কমিয়ে দেয়। আর এই অর্থ দিয়ে ইংল্যান্ডের রেলপথ, শিল্প, ব্যাংকিং, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এছাড়া আমরা জানি ভারতের বঙ্গ অঞ্চলের মসলিন, সিল্ক কাপড় ছিল বিশ্ববিখ্যাত। ব্রিটিশরা সেই শিল্প ধ্বংস করে তাদের তৈরি করা কাপড় অর্থাৎ ব্রিটেনের কাপড় আমদানি করা বাধ্যতামূলক করে। অনেক সময় বাংলার তাঁতিদের হাত কেটে ফেলারও ইতিহাস কিন্তু আমরা দেখতে পাই, যাতে করে তারা আর কাপড় বুনতেই না পারে। পাশাপাশি অবকাঠামোর যে উন্নয়ন আছে সেই উন্নয়নের নামে ব্রিটিশরা ভারতের রেলপথ সহ নানা সড়ক নির্মাণ করে, কিন্তু এগুলোর মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু। এগুলোর উদ্দেশ্য ছিল তাদের সম্পদ এবং পণ্যগুলো যেন খুব দ্রুত বন্দরে নিয়ে যাওয়া যায়, অথবা যেন তাদের সেনা মোতায়েন সহজ হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে ভারতীয়দের কল্যাণের জন্য এগুলো কোনো কিছুই নির্মাণ করা হয়নি। আর ভারতের রেল ব্যবস্থা কিন্তু ইংল্যান্ডের অর্থায়নে নয়, বরং ভারতীয় করদাতাদের টাকায় নির্মাণ করা হয়েছিল। ১৭৫০ সালে বিশ্বের জিডিপিতে ভারতের অংশ ছিল প্রায় ২৪%, আর ব্রিটিশরা দখল করে চলে যাওয়ার পরে ১৯৪৭ সালে ভারতের জিডিপি কমে গিয়ে দাঁড়ায় মাত্র ৩%। অবশেষে ভারতকে পরিণত করা হয় একটি কাঁচামাল রপ্তানিকারক ব্রিটিশ পণ্যের বাজারে। অথচ ভারত আগে ছিল শিল্পোন্নত একটা দেশ। এই ভারতীয়দেরকে আজীবন দাস বানিয়ে রাখার জন্য লর্ড ম্যাকল ১৮৩৫ সালে একটা কথা বলেন। তিনি বলেন, উই মাস্ট ক্রিয়েট এ ক্লাস অফ পার্সন অফ ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট, ইন ওপিনিয়ন, ইন মোরাল অ্যান্ড ইন ইন্টালেক্ট। অর্থাৎ এই এজেন্ডার মাধ্যমে তৈরি করা হয় এমন এক শ্রেণী যারা নিজেদের ইতিহাস, নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষাকে তুচ্ছ ভাবতে শুরু করবে এবং ব্রিটিশ সভ্যতাকেই শ্রেষ্ঠ বলে মানতে থাকবে। সুদীর্ঘ প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশরা শুধুমাত্র শাসনই করেনি, বরং
পরিকল্পিতভাবে এই অঞ্চলের অর্থনীতি, শিল্প, সংস্কৃতি এবং আত্মবিশ্বাসকে ধ্বংস করে দিয়ে গেছে। তাদের রেখে যাওয়া যে ক্ষত, সেই ক্ষত আজকে পর্যন্ত পুরো উপমহাদেশের উপরে প্রভাব বিস্তার করে আছে। ভারতবর্ষ ব্রিটিশদের ঔপনিবেশিকতার সবথেকে বড় শিকার। আর ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি গড়ে উঠেছে এই উপমহাদেশে যে সম্পদ আছে সেই লুট করা সম্পদের উপর দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।